আমি এমন একটি বাড়িতে দাঁড়িয়ে রয়েছি যে বাড়িটির নাম টেম্পল চেম্বার। রিচার্ড টেম্পল ব্রিটিশদের আইনজীবী, তার নামে এই বাড়িটি। 1910 সালে এই বাড়িটি তৈরি হয়েছিল মূলত খুব দাপুটে ব্রিটিশ বা ইংরেজ আইনজীবীদের জন্য এই বাড়িটি তৈরি হয়েছিল। ভারতের প্রথম রেডিও ট্রান্সমিশন সেটা শুরু হয়েছিল এই টেম্পল চেম্বার থেকে 1918 সালে। সেই টেম্পলও আর নেই, সেই চেম্বারও আর নেই, কিন্তু আজ এখানে বাংলার বহু দুধে আইনজীবী বসেন যারা অনেক সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আমার আজকের অতিথি এই টেম্পল চেম্বারে কে, আসুন। আমি এখন লিফটের অপেক্ষাও করতে পারছি না, এটা সিঁড়ি দিয়ে যেতে হবে। এই হচ্ছে অবস্থা এই মুহূর্তে টেম্পল চেম্বারে। টেম্পল চেম্বার কিন্তু একটা সময় হেরিটেজ বিল্ডিং ছিল এবং এখনও হেরিটেজ বিল্ডিং রয়েছে। যেটা বলছিলাম যে প্রথম রেডিও ট্রান্সমিশন, প্রথম আইনজীবীদের সলা পরামর্শ, ভারতের সলিসিটর যারা ছিলেন তাদের চেম্বার ছিল। এবং আজও আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পুরনো একটি বাড়ি। এই পুরনো বাড়িটার 1910 সালে যে তৈরি হওয়া, সেই তৈরি হওয়ার সাথে অনেক গল্প জড়িয়ে রয়েছে। দেখেও হয়তো মনে হতে পারে এই বাড়িটা জরাজীর্ণ, এই বাড়িটা অত্যন্ত পুরনো, কিন্তু এই বাড়িতেই লুকিয়ে রয়েছে অনেক রাজনীতির গল্প, অনেক দুধে আইনজীবীর গল্প। টেম্পল চেম্বারে আজকে আমার যিনি অতিথি তিনি নিজেও আইনজীবী। তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি মেয়র ছিলেন। তিনি এই বাড়িতেই অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত, সেই ড্রাফটিং করেছেন। অর্থাৎ শিক্ষা দুর্নীতি হোক, ডিএ আন্দোলন হোক, চাকরি চুরি হোক, বা বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি চাপে ফেলার কথা বলা হয়, সেগুলো সব এই বাড়ি থেকে আসুন। সংস্কৃতি ও রাজনীতি, তো ধর্ম আপনি তো মানেন না, আপনি বলেন আপনি নাস্তিক, আপনি সেকুলার। হিন্দু ধর্ম নিয়ে আপনি, সেই জন্যই তো আরো জানতে হবে ধর্মটা কি, কেন লোকে ধর্মে এত মোহগ্রস্ত হয়ে পড়ে। অ্যালার্জি আছে হিন্দু ধর্ম নিয়ে? সত্যি কথা বলুন। না, আমার কোনো অ্যালার্জি নেই। তাহলে আপনি গরু খাচ্ছেন রাস্তায়, তার সঙ্গে হিন্দু ধর্মের কি সম্পর্ক আছে? তাহলে আপনি গরু খাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে, কি সম্পর্ক আছে? বিজেপির নেতারা বলছে ইচ্ছাকৃত করেন। বিজেপির নেতারা কি আদৌ জানেন হিন্দু সংস্কৃতি কি? আমি তো বারবার বলছি, বিজেপির নেতাদের জ্ঞানগম্যিটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ভিত্তিক। হ্যাঁ, ভারতবর্ষের প্রাচীন ইতিহাস যদি আপনারা দেখেন, কোথায় বলা আছে, কোন সময় বলা হয়েছে যে গোমাংস খাওয়াটা অপরাধ? যাবে, আমি তো জানতে চাই। আমার নামে 30টা মামলা হোক। হিন্দুরা গরু খায়নি কখনো। কে বলেছে আপনাকে? আপনি শাস্ত্র পড়ুন, বেদ উপনিষদ পড়ুন। ব্রাহ্মণদের উপাদেয় খাদ্য ছিল গোমাংস, এবং সেজন্যেই আত্মীয়দের বলা হতো গঘ্ন, অর্থাৎ আত্মীয় স্বজন এলে সেবা করার জন্য গরু মাংস। সহজে সাধারণ মানুষের সভ্যতার বিকাশটা তো মানুষ হয়তো আকাশ থেকে পড়েনি। মানুষ প্রতিদিন লড়াই করতে করতে এগিয়েছে, তার খাদ্যের প্রয়োজনে যা কাছে পেয়েছে তাই খেয়েছে। এটা তো বুঝতে হবে। সেটা না বুঝে আমি লাফিয়ে উঠলাম। ব্রাহ্মণ্যরা যখন এক জায়গায় তাদের ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করলেন যে আমরা ভিন্ন, তোমরা সব অন্তজ, তখন এই খাদ্যাভ্যাসের পরিবর্তনটা হতে শুরু করলো। সুতরাং এসব কথা বলে আমি বহুবার জানতে চেয়েছি কোথায় বাধা। তার মানে কি আমি বা আপনি আর রোজকে গরুর মাংস খাই তা নয়, কিন্তু বুঝতে হবে ওইটা কেন ঘটেছিল। একজন মানুষ, তার বাড়িতে নাকি গোমাংস ছিল, তাকে পিটিয়ে মারা হয়েছে। ভারতীয় সভ্যতা, যারা পিটিয়ে মারলেন তারা আমাকে সমালোচনা করবেন যে কেন আপনি গোমাংস খাচ্ছেন। তারা একবারও কেউ বলছেন না যে আমরা লজ্জিত যে একজন জীবন্ত মানুষকে পিটিয়ে মারা হয়েছে তার খাদ্যাভ্যাসের জন্য। এটা স্বীকার করুন, সেটা স্বীকার করে তারপর বলুন হ্যাঁ ওর এই পদ্ধতিটা ভুল হয়েছে, আমি মেনে নিতে পারি। কিন্তু নির্লজ্জের মতো একটা জীবন্ত মানুষকে পিটিয়ে মারাকে যারা সমর্থন করে, তাদের প্রতি আমার করুণা ছাড়া আর কিছু নেই।
যে বিকাশ আপনার তো প্রচুর টাকা শুনেছি, তা আপনি এরকম মানে একটা ছোট্ট চেম্বারে কেন বসে আছেন? যদিও এটা হেরিটেজ বিল্ডিং টেম্পল। আমার প্রচুর টাকা শুনেছেন খুব ভালো, সেটা স্বপার্জিত। আমার প্রচুর টাকা শুনেছেন খুব ভালো, সেটা স্বপার্জিত। সেটা কাটমানি নয়, ইলেকট্রাল বন্ডের টাকা। ছোট্ট চেম্বার কোথায়? আলিশান চেম্বার, 5টা। এটা আমাকে সবাই বলেন, দিল্লির বড় বড় সাংবাদিকরা এসে বলেন, ইতনা বড়া ওকিল, ইতনা ছোটা চেম্বার। কারণটা কি? মানে এখানে ক্যামেরা পর্যন্ত মুভ করা যায়। এখান থেকেই তো আমি বড় হয়েছি, এটা ভুলবে কি? অতীতকে ভুলবো কেন? এই চেম্বারতে পেতাম না যদি কমল বসু মশাই আমাকে এত অনুগ্রহ করে না দিতেন। তখন চেম্বার পাওয়ার জন্য যে পরিমাণ টাকা খরচা করতে হতো, সে সামর্থ্য আমার ছিল না। আজকে হস্তান্তর করতে হয়, আজকে আমার সামর্থ্য আছে, তখন ছিল না, সেটা বুঝতে হবে। আমি শুনেছি অনেকের টাকা থাকলেও নাকি চেম্বার পাওয়া যায় না। যায় না তো, সেই জন্য তো বলছি। কিন্তু এটা তো কমল বসু মশাই ছিলেন, তিনি আমাকে স্নেহ করতেন, তিনি জায়গাটা দিয়েছেন, তাই পেয়েছি। এবং সুন্দর এখানে দক্ষিণের বাতাস হু করে আসে, এত সুন্দর বাতাসটা আপনি পাবেন। এই টেম্পল চেম্বার বাড়িটা মানে এটা মানে শঙ্করের কত অজানারে পড়লে দেখা যাবে যে শঙ্কর তার প্রথম জীবনে বারবেল সাহেবের বাবু বলা হয়, মুহুরি ছিল, মানে ক্লার্ক শঙ্কর। হ্যাঁ, তিনি এই বাড়ি নিয়ে কত অজানাতে সমস্ত ঘটনা দিয়েছেন। এটা ঐতিহাসিক বাড়ি। যেটা আমরা বসি, এটা হচ্ছে বিএন বাসু, ভূপেন্দ্রনাথ বাসু, যিনি কংগ্রেসের সভাপতি ছিলেন। সেই সময় কংগ্রেসের সভাপতি মানে রাষ্ট্রপতির সম্মান পেতেন। অতএব এই বাড়ির একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এই জন্য এই ক্ষুদ্র হলেও এই বাড়ি থেকে আমরা কখনো সরি না। আচ্ছা, এই যে রাস্তায় নেমেছেন, আমি তো রাস্তায় আছি, আপনার অসুবিধা হচ্ছে না? আমি তো পথেই থাকি, পথের মানুষ। এই যে এই গোটা এলাকাটা, এটা তো আপনার হাতের মুঠোয়, কিন্তু এখানে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এত কিছুর সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে। কখনো মনে হয় যে ইচ্ছাকৃতভাবে আপনি সরকারকে চাপে ফেলছেন? এটা এই সাধারণ বোধ বুদ্ধিটা থাকা উচিত তো। মামলা করার জন্য যারা বিচার প্রার্থী তারা আসেন, উকিল তাদের হয়ে সওয়াল করে। আজকে আপনি এলেন, আপনার বিরুদ্ধে পাল্টা কোনো মিডিয়া মামলা করে দিল যে ময়ূক রঞ্জন ঘোষ, তার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আপনি এটাও বলতে পারে সিপিএম এর লোক হয়ে গেছে। ময়ূক আমার কাছে এলো, আমি তার হয়ে সওয়াল করি, এটা বোঝা উচিত। আমি কিন্তু বিচার প্রার্থী নই, আমি বিচার প্রার্থীকে সাহায্য করি। সুতরাং যারা দুর্নীতি করেছেন তারা জানেন যে তারা দুর্নীতি করেছেন। তাদের বিপদ হচ্ছে, তারা ভেবেছিলেন যে এমন আইনজীবী থাকবে যারা বিষয়গুলো নিয়ে খুব বেশি গভীরভাবে নাড়াচাড়া করবে না, সেটাই হয়তো তাদের ধারণা ছিল। সৌরভ বসু একজন পিটিশনার, আমি দেখলাম সৌরভ বসু একটা অদ্ভুত মামলা করেছে। সৌরভ দত্ত, যে বন্দে মাতরমের যে সেকেন্ড পার্টটা, সেই পার্টটা নাকি গাইলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এবং এটাতে আপনি আইনজীবী হিসেবে কাজ করেছেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সৌরভ বাবু করেছেন। এটা থেকে বোঝা যায় যে মোদী সরকার তারা কিভাবে না বন্দে মাতরম গাইলে আইন শৃঙ্খলা কেন বিঘ্নিত হবে? আবার ভুল করছেন, অর্ধসত্য মারাত্মক ব্যাপার। বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যে বন্দে মাতরম রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করেছিলেন কতটুকু অংশ গাইতে হবে, সেটাই গাইতে হবে। তাকে অতিরিক্ত বিভিন্ন পংক্তি যোগ করে একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা, সেটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। অতএব যারা বলছেন বন্দে মাতরমের বিরুদ্ধে, তারা বন্দে মাতরম কি জানেনও না, এবং বন্দে মাতরম গানটা কবে গাওয়া হয়েছিল সেই সম্পর্কে তাদের ঐতিহাসিক বোধ নেই, সেই জন্য তারা বলছে। আচ্ছা, আমরা কথা বলতে বলতে বিধানসভার দিকে চলে এলাম, বিধানসভার পেছনের গেটের দিকে। কোনোদিন কি বিধানসভার এই যে কক্ষ, সেই কক্ষে আপনি, আপনার বন্ধুরা, আপনার সহযোগীরা তারা বসার সুযোগ পাবে? 2026-এ কি পাচ্ছে? পেতে পারে, কি আছে? আপনি শুরুতেই বলে দিচ্ছেন নাও পেতে পারে। আমার দল মানে বয়সের সাথে কি আপনি স্টোইক প্র্যাগম্যাটিক হয়ে যাচ্ছেন? শুনুন, আমরা দল এই জন্য করি না যে আমরা বিধানসভায় যাব বা আমরা রাজ্যসভা লোকসভায় যাব। আমরা দল করি মানুষের মূল সমস্যা নিরসনের জন্য আন্দোলন করা নিয়ে, সমস্যা নিরসনের জন্য আন্দোলন করা নিয়ে।
অতএব যারা মনে করছেন এই বিধানসভাটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য, তারা আমাদের দল আদর্শ এ সম্পর্কে খানিকটা কম খোঁজ রাখেন। এবার বামপন্থীদের কি হবে বিকাশদা? মানে বামপন্থীরা মাঠে ময়দানে লড়ছে বলেই আপনারা বামপন্থীদের শুনুন না, সেজন্যই আপনারা বামপন্থীদের উপেক্ষা করতে পারছেন না। আজকে বামপন্থীদের বিরুদ্ধে তো মানুষ রাস্তায় নামছে। আজকে বামপন্থীরা যদি মানুষের সমস্যা নিয়ে আলোচনা না করতো, আপনারা বামপন্থী নিয়ে আলোচনা করতেন না। না, সিপিএম কি আছে মাঠে ময়দানে? সিপিএমই তো আছে, তা নাহলে আপনি আমার কাছে এলেন কেন? আমি তো এসছি আইনজীবী হিসাবে। আপনার তাহলে আইনজীবী হলো, আমি সিপিআইএম এর একজন পরিচিত কর্মী। সিপিআইএম আছে বলেই তো আপনারা ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র, যে কোথায় সিপিএম এর কর্মীরা আছে, কোথায় তারা বিক্ষোভ করছেন, কেন বিক্ষোভ করছেন। অর্থাৎ সিপিআইএমকে অস্বীকার করার মতো সুযোগ আপনাদের নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, রোদের মধ্যে এইভাবে যে আপনাকে দাঁড় করিয়েছি বা কথা বলছি আমরা, এই বাংলায় সিপিএম এই শব্দটা বললে আবার আপনি রেগে যেতে পারেন, ভোট কাটুয়া হিসাবে কাজ করছে কিনা? না, এটা তো হচ্ছে এই প্যারাডিমটা তৈরি করেন তারাই যারা মনে করেন যে সিপিআইএম থাকলে পরে তাদের অসুবিধা হবে। 0 এবং 1ই তো পৃথিবীর বাইরে। এই জিরোটার কত গুরুত্ব জানেন? আর্যভট্ট যখন শূন্য আবিষ্কার করেছিলেন তার কি ব্যাপক গুরুত্ব, যারা অঙ্কটজ্ঞ করে তাদের জিজ্ঞেস করবেন। শূন্যের গুরুত্ব, শূন্যের মাহাত্ম্যটা যেদিন বুঝতে পারবেন তখন শুধু বলবেন না সিপিএম শূন্য। এই যে যুদ্ধ চলছে, এই এপস্টিন থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে আপনার ফেসবুকে লেখালেখি, এই সমস্ত কিছু কি আসলে একটা শ্রেণী, অনেকে বলেন যে ডিপ স্টেটকে মদত দেওয়ার জন্য? ও আচ্ছা, ডিপ স্টেট মদত দিচ্ছে বলে মোদি বাধ্য হচ্ছেন তেল কেনবার জন্য আমেরিকার পারমিশন নিতে? না, পারমিশন কেন নেবে? আপনি ভারত সরকারকে তো দুর্বল করছেন বিভিন্ন সময়। নিচ্ছে তো, আরে ভারতবর্ষের মর্যাদা এমন জায়গায় নামিয়ে দিয়েছেন মোদি, আপনি যদি নিজে বিশ্লেষণ করেন, যতই পক্ষপাতিত্ব থাক না কেন, আমার সার্বভৌমত্ব কোথায়? আমি আজকে মৈকর সঙ্গে কথা বলবো কি বলবো না এটা বলার জন্য যে আমাকে প্রিয়াঙ্কার অনুমতি দিতে হয়, তাহলে আমার সার্বভৌমত্ব কোথায়? আমি ইসরায়েলের সঙ্গে দোস্তি করলাম, গলায় গলা মেলালাম, যে ইসরায়েল গণহত্যার দায় অভিযুক্ত, নেতনিয়াহু ওয়ার ক্রাইম, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধ অপরাধী অভিযুক্ত, তার সঙ্গে গলা মেলাচ্ছি, কিন্তু ওই শিশুগুলো যখন হত্যা হচ্ছে আমি কোনো প্রতিবাদ করছি না, তাহলে আমার সার্বভৌমত্ব কোথায়? কিন্তু এগুলো আপনাদের মানে মোদী সরকারের চূড়ান্ত ব্যর্থতা যখন মানুষের সামনে আসছে, তখন তারা আতঙ্কে ডিপ স্টেটের গপ্প করছেন। আচ্ছা, 14 বছর মোদী ক্ষমতাকে ডিপ স্টেটকে কেন উন্মোচন করতে পারছেন না? ডিপ স্টেট তো আছে, কেন? আমি বলি মোদী সরকার তো এত প্রবল ক্ষমতা নিয়ে ক্ষমতায় আছেন, কেন ডিপ স্টেটের থিওরি বলে লাভটা কি? সেটাকে উদ্ধার করছেন না? আপনার কি মনে হচ্ছে না যে আমেরিকান ডিপ স্টেট আছে? এই যে আপনারাই বলতেন সাম্রাজ্যবাদী, আমার পরিষ্কার হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষের আত্মসম্মানটাকে বিকিয়ে দিয়েছেন। সামান্যতম আত্মসম্মান বোধ থাকলে যেখানে একজন ওয়ার ক্রিমিনাল তার সঙ্গে তিনি আঘাত করতেন না, এবং ভারতবর্ষ কার সঙ্গে ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন, এটা আমেরিকার ট্রাম্প ঠিক করে দিতেন না। সেটা তো করছে না। কিন্তু আমাকে আরেকটা কথা বলুন, যে এই মুহূর্তে বামপন্থীদের তো সবচেয়ে বেশি জাতীয়তাবাদী হওয়া উচিত, ন্যাশনালিস্ট হওয়া উচিত। বামপন্থীরাই সবচেয়ে বেশি মানুষের অধিকারের কথা বলছেন। জাতীয়তাবাদ মানে কোনো ধর্ম নয়, জাতীয়তাবাদ মানে হচ্ছে মানুষের মৌলিক অধিকার। সেই লড়াইটা বামপন্থীরা করছে বলে ওরা আতঙ্কিত। বিকাশ ভট্টাচার্য কি ধর্ম বিরোধী? আপনি ধর্মটাকে সবসময় আনেন কেন, আর নেগেটিভ ভাবে আনেন? এই যে ধর্মীয় অন্ধত্বকে আমি মাত্রা দিই না, ধর্মীয় অন্ধত্বটা ক্ষতিকারক, এটা বুঝতে হবে। মানুষকে যুক্তিভিত্তিক বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতে হবে, সেটা ভারতবর্ষের সংবিধান। রাম মন্দির করলে পর আমার পেটের খিদে মিটবে না, সেটা মিটবে না, কিন্তু আপনি এইটাই কি যেতে পারবেন? ওটা তো আমার কাছে অত্যন্ত গৌণ ব্যাপার, আমার কাছে মৌল ব্যাপার নয়। একটু লড়াইতে রাজ্যসভায় আপনি সাংসদ ছিলেন, রাজ্যসভায় এখন বিকাশ দাকে পাঠানোর মতন নাম্বার নেই, যদি বিজেপি সাহায্য করছে নেই, তাতে তো আমাদের কোনো দুঃখ নেই। সত্যি দুঃখ নেই না, কিসের দুঃখ? আমাদের কথাগুলো বলছি, আমাদের অস্তিত্ব তো বাঁচে ঘাটে। রাজ্যসভায় নেই বলে আমরা কি কাঁদুনি গাইছি, কিংবা আমরা কি কাউকে বলছি ভাই আমাদের দুটো দাও? না, আপনি ম্যাপ থেকেই যদি মুছে যান, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছে। আপনাদের মানসিকতার যে ম্যাপ আর আমাদের চিন্তার যে ম্যাপ, দুটোর মধ্যে মৌলিক পার্থক্য, এই পার্থক্যটা বুঝতে হবে। আপনারা মনে করেন যে কোনোভাবেই হোক 2-4টে রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে বা অ্যাসেম্বলি থাকাটা বিরাট কৃতিত্বের।
আমরা মনে করি একটা রেপ্রেজেন্টেশন না থাকলেও মানুষ যখন দৈনন্দিন লড়াই করছে যে জীবন জীবিকার জন্য, মানুষ যখন করোনায় আক্রান্ত হচ্ছে তাকে বাঁচাবার জন্য, সেই লড়াইটি মূল লড়াই, সেই লড়াই বামপন্থীরা আছে, তাই বামপন্থীদের লোকে বুকে জড়িয়ে নেয়, তাই বামপন্থীদের ইলেকট্রাল বন্ড দরকার হয় না। আমাকে বিকাশে একটা কথা বলুন, সেলিম সাহেব বা সুজন দাদা এখন নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদেরও বুকে জড়ানোর কথা বলছেন। আপনি হয়তো খুশি হবেন কারণ নওশাদ সিদ্দিকী আপনাকে বলেছে মুখ্যমন্ত্রী করার জন্য। আপনারা হুমায়ুন করে এখন নিজেদের কবর খুঁজছেন। কেন? দেখলেন যে হুমায়ুন, আমি বলি হুমায়ুনটা হচ্ছে মোদির তৈরি, আমি মোদির লিখিনি, তৈরি? আরএসএস এর তৈরি। হুমায়ুন কবির, আমি বলছি তো হুমায়ুনের এই যে মসজিদের টাকা, এটা পিএম কেয়ার্স ফান্ড থেকে এসছে। আমি বহুদিন আগে অভিযোগ করছি, ওরা পাল্টা কথা এখানে দাঁড়িয়ে যে সমস্ত কথাগুলো বলছেন এ তো আমি বলেছি, আমাদের ফেসবুক আপনি বললেন পোস্ট করেছি যে ওরা অস্বীকার করতে পারবে যে পিএম কেয়ার্স ফান্ডের টাকা এই মসজিদ তৈরিতে আসেনি। একটা প্রতিবাদ করেছে কেউ? আপনি তো আমার ফেসবুক খুব ফলো করেন না, আমাকে বললেন। তা আমি তো বলেছি একটা প্রতিবাদ করেছে, পিএম কেয়ার্স ফান্ডের টাকার হিসেব কোথায়? সে ফেসবুকে তো হিন্দু বিরোধী লেখাও পাওয়া যায় প্রচুর। না, হিন্দু বিরোধী নয়, তাহলে কুসংস্কার বিরোধী। হিন্দুত্ব কুসংস্কার? আপনি তো ওই মমতা ব্যানার্জির মতন গান দাধারণ বলছেন। হিন্দুত্ব কুসংস্কার, হিন্দু এবং হিন্দুত্বের মধ্যে মৌলিক পার্থক্য আছে। সুতরাং আপনি যদি হিন্দুত্বকে আর হিন্দু গুলিয়ে ফেলেন তাহলে আপনি তো বিবেকানন্দকে অস্বীকার করছেন। আরএসএস বিজেপি তো বিবেকানন্দ, ওরা বিবেকানন্দকে মানে না, মুখে মানে বলে না। না। নরেন্দ্র মোদী নিজে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র মোদী ভক্ত। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। সেই ভক্তটা হচ্ছে লোকের সর্বনাশ করার জন্য পিএম কেয়ার্স ফান্ডের দুর্নীতির টাকা। সত্যি বলুন তো, মানে আপনি আপনার প্রবলেমটা কি আরএসএস কে নিয়ে, বিজেপি কে নিয়ে, না মমতা ব্যানার্জিকে নিয়ে? আমার মূল প্রবলেম আরএসএস বিজেপির সন্তান হচ্ছে দুটি, আমি ধারাবাহিক বলি। একটা হচ্ছে বিজেপি রাজনৈতিক, একটা মমতাকে তৈরি করেছে আরএসএস। জিতবে কে? আপনারা দু নৌকায় পা দিয়ে আছেন। আমি কনসার্ন নই কে জিতবে। আরে কাউকে তো হারিয়ে কাউকে জেতাতে হবে। আমি মাঠে ময়দানে লড়াইয়ের পক্ষপাতী। মমতা ব্যানার্জিকে হারাবেন না নরেন্দ্র মোদীকে হারাবেন? একই ব্যাপার, আমার কাছে কোনো পার্থক্য নেই। 26-এ তো নরেন্দ্র মোদী নেই। দেখুন, মমতা ক্ষমতায় থেকে সরকারের টাকায় মন্দির করছে, আপনারা খুব খুশি? মানে আপনারা মানে নরেন্দ্র মোদী, আমি আপনার কথা নরেন্দ্র মোদী তো ক্রিটিসাইজ করেছেন। না, খুব খুশি। কোথায় দেখেন? আরে বাবা, কি বলছেন? রাম মন্দিরটা ফান্ডের টাকায় হয়েছে, সরকারের টাকায় মন্দির হচ্ছে, খুব খুশি অমিত শাহ এবং এরা। সরকারের টাকায় আপনাদের পুজো দেয়া হচ্ছে, ওরা খুব খুশি। ওদের খালি আপত্তি সরকারের টাকায় কেন ইমাম ভাতা দেওয়া হলো। আমাদের আপত্তি সব জায়গায়। ইমাম ভাতার বিরুদ্ধে মামলা করেছি। ইমাম ভাতা না দিলেও এই যে মক্কায় যাওয়ার জন্য প্রচুর আপনারা দান করেন। না, সেটা ধর্মের জন্য নয়, এটা আবার সেটা ধর্মের জন্য নয়, সেটা পড়ে দেখবেন। এই নিয়ে অনেক মামলা হয়েছে, আমি আর ব্যাখ্যা করব না। সেটা পড়ে দেখবেন যে যে রিলিফটা দেওয়া হতো সেটা কি জন্য, ধর্মের জন্য নয়। আজকে মমতাকে বাঁচিয়ে রাখবার জন্য আরএসএস তার পত্রপত্রিকায় বলছেন যাই করো বাবু যাই করো, মমতাকে কিন্তু ঘাটিও না। আরে তাদের পত্রিকায় আপনারা কোথায় পেলেন? আরএসএস এর বহু নেতাও দেখছেন আপনারা। হ্যাঁ, আমি বলছি তো, স্বস্তিকা পত্রিকা লিখেছিল আরএস পরিচয়। তো কি বলেন আপনি? দেখে শুনুন, আমি বলি আপনাকে, যখন বিহারে নির্বাচন হচ্ছে, টানাপোড়েন হচ্ছে, তখনই আমরা বলেছিলাম এবার নীতিশ কুমারের শেষ। আমরা হয়তো কি করে হবে দেখছেন না, কালকে ওকে ঘাট ধরে নিয়ে চলে গেল রাজ্যসভায়। কি প্রাইম মিনিস্টার হবে দেখবেন। তা বিহারটা দখল করলেন, একই কায়দায় আপনারা মহারাষ্ট্র দখল করিয়েছেন আরএসএস। সুতরাং আরএসএস গোটা ভারতবর্ষটাকে দাঙ্গায় জড়িয়ে ফেলতে চায়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যেহেতু আমরা অনেকটা হাঁটতে অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ, শুধু একটা জিনিস, এই যে আপনি ঘড়িটা দেখছেন, কারণ আপনার বোধহয় কোনো মামলা আছে, আপনি মামলাতে যাবেন এবং এই হাইকোর্টের পেছনেই আমরা কথাটা বলছি। এটা আমাকে, আমি জানি ক্যামেরায় বলতে অস্বস্তি হতে পারে, কিন্তু অনেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি সাহায্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেন। কেসগুলোকে একটা মানে ওই দাবাতে আছে না, স্টেলমেট করে দেন। আপনারা সাংবাদিক তো কিছু মনে করবেন না, আপনাদের মধ্যে কিছু পাগলও আছে। আচ্ছা, যেমন আমাকেও পাগল বলতে পারেন, সেটাই আপত্তি নেই, কিন্তু আপনি কি মমতা ব্যানার্জিকে সাহায্য করেন? আমি বলি, কিছুদিন আগে এক পাগল দেখলাম বলছেন ডিএ মামলা দেরি হচ্ছে কেন, বিকাশ ভট্টাচার্য মমতাকে সাহায্য করছে। ভাবুন, সেটা তো আপনার অভয়ার মামলা তো আপনারা এমন একটা জায়গায় করে দিলেন। ডিএ মামলা দেরি হচ্ছে কেন তার যে দায়ী, তবে ডিএ মামলা যখন শুনানি হয়ে গেল, জাজমেন্টে দেরি হচ্ছে কেন, বিকাশ ভট্টাচার্য দায়ী।
এইগুলো যখন কেউ বলে না, আপনারা একটু বিশ্লেষণ করবেন, না, কিন্তু এটাকে- নিজস্ব বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাপে ফেলেছেন না রিলিফ দিয়েছেন? আপনাদের এই কথায় মমতা খুশি হবে, ওই জায়গায় আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দেখছেন, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইটাই আরএসএস এর থিওরি। মমতা খুব খুশি হচ্ছে যে আপনারা বিকাশকে বিব্রত করার চেষ্টা করছেন। আচ্ছা, ঠিক আছে, বেশ, অনেক অনেক ধন্যবাদ বিকাশ দা। আমি জানি না বিকাশ দা, এই মানে আমরা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমাদের ডান দিকে হচ্ছে বিধানসভা, যেখানে বিকাশ দ্বারা এখন 0, আর বাঁ দিকে বিকাশ দা 100। এবার বাঁ দিকে থেকে ডান দিকে আপনারা যাবেন কতদিনে সেটা আমি জানি না, কিন্তু 2026-এ যাচ্ছেন না। আমরা মানে আমি হেডলাইনে কি দেবো? হেডলাইনে দেবেন 2026-এ বিকাশ দ্বারা এই বাড়িতে যেতে পারছে না, কি পাচ্ছে? হেডলাইন দেবেন যে 2026-এর নির্বাচন হলে পরেও মোদি যেভাবে দেশের সর্বনাশ করেছেন আত্মসমর্পণ করে, আত্মমর্যাদা হানি করে, সেটা বিকাশরা করবে না। বেশ, অনেক ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করছি। আবার অন্য কোনো জায়গায় গিয়ে বিকাশদার মতন হয়তো সিপিএম এর অন্য কোনো নেতার সাথে এই ভোটের পথে কথা বলবো বাংলার প্রাইম টাইমে। অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।